স্বাগত জানাচ্ছি টিভেন24 এর নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে আমাদের নিয়মিত এই আয়োজন। আজকে আমার সাথে আলোচনার জন্য যুক্ত আছেন সিনিয়র জার্নালিস্ট সৈয়দ মোহাম্মদুল্লাহ এবং আমার সাথে আরও যুক্ত আছেন পলিটিক্যাল অ্যানালিস্ট অ্যাডভোকেট আব্দুর রশিদ। দুজন অতিথিকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে আজকের দিনের বাছাই করা সংবাদগুলোর একাংশ দর্শকদেরকে জানিয়ে আসতে চাই। আগামী 90 দিনের জন্য পাল্টাপাল্টি শুল্ক স্থগিত রাখতে সম্মত হয়েছে আমেরিকা ও চায়না। একই সঙ্গে চলমান বাণিজ্য যুদ্ধ বন্ধে আলোচনা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ। সোমবার সুইজারল্যান্ডের জেনেভা থেকে যৌথ বিবৃতিতে এই কথা জানিয়েছে দেশ দুটি। পরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলেন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। তিনি জানান, দুই পক্ষই পাল্টা শুল্ক 115% পর্যন্ত কমিয়ে আনবে এবং পরবর্তীতে চূড়ান্ত একটি সিদ্ধান্তে আসতে আলোচনা অব্যাহত থাকবে। দুই দেশের শুল্ক যুদ্ধ আপাতত বন্ধ হওয়ায় স্বস্তি জানিয়েছে চায়নার সাধারণ মানুষ। শুল্ক স্থগিত করার ঘোষণায় ইতিবাচক প্রভাব পড়েছে শেয়ার বাজারেও। সোমবার বিভিন্ন পুঁজি বাজারে সূচকের ঊর্ধ্বগতি দেখা গেছে। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের কাছ থেকে $400 মিলিয়ন একটি বিলাসবহুল বিমান উপহার হিসেবে গ্রহণের পরিকল্পনা করছেন। ট্রাম্প একে চমৎকার সদিচ্ছা উল্লেখ করে বলছেন, এরকম প্রস্তাবে না বলাটা হবে বোকামি। তবে ডেমোক্র্যাট নেতারা এটিকে স্বার্থ সংঘাত এবং সংবিধান লঙ্ঘনের অভিযোগ তুলে এর সমালোচনা করেছেন। তারা মনে করছেন এমন উপহার গ্রহণের বিষয়টি বিদেশি প্রভাব বিস্তারের ঝুঁকি তৈরি করতে পারে। ট্রাম্প জানান, বিমানটি তার প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে দান করা হবে, ব্যক্তিগত ব্যবহারের জন্য নয়। আর কাতার বলছে এটি উপহার নয়, বরং সাময়িক ব্যবহারের বিষয়। ডেমোক্র্যাট রাজনীতিকরা বলছেন এটি আমেরিকার সংবিধানের ইমোলুমেন্টস ক্লজ লঙ্ঘন করতে পারে। এই ধারা অনুযায়ী কোনো সরকারি কর্মকর্তা কংগ্রেসের অনুমতি ছাড়া বিদেশি রাষ্ট্রপ্রধানদের কাছ থেকে উপহার নিতে পারেন না। ট্রাম্পের এই সিদ্ধান্তে ডেমোক্র্যাটদের পাশাপাশি ক্ষোভ জানিয়েছেন ট্রাম্পের অনেক ঘনিষ্ঠ রিপাবলিকান নেতাও। এদিকে আজকের দিনের আরো একটি গুরুত্বপূর্ণ সংবাদ, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন তিনি তুরস্কের রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যেই চলমান আলোচনা বৈঠক সেখানে যোগ দিতে পারেন। ট্রাম্প বর্তমানে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতার সফরের প্রস্তুতিতে আছেন। তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, যদি ফলপ্রসূ মনে করেন তাহলে তিনি বৃহস্পতিবার তুরস্কে রাশিয়া এবং ইউক্রেনের আলোচনায় যুক্ত হতে পারেন। ট্রাম্পের মন্তব্যে কূটনৈতিক আলোচনার নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে, যদিও এখনো নিশ্চিত নয় তিনি এই বৈঠকে যোগ দেবেন কিনা। আন্তর্জাতিক প্রসঙ্গে আলোচনা করব। আলোচনায় থাকবে বাংলাদেশ। আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করে সরকারের প্রজ্ঞাপন জারির পর এবার দলটির নিবন্ধন স্থগিত করল নির্বাচন কমিশন। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনের পর এই নিয়ে বৈঠকে বসে নির্বাচন কমিশন এবং দীর্ঘ বৈঠকের পর রাত 9টায় অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন। স্থানীয় সময়ের কথা বলছি। সংবাদ সম্মেলন শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের বলেন, আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশ আওয়ামী লীগ, তার অঙ্গ সংগঠন এবং অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে আওয়ামী লীগ সংশ্লিষ্ট তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় নির্বাচন কমিশনও সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হলো। তিনি আরো জানান, এই নিষেধাজ্ঞা জারি করে সোমবারই গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন সচিব বলছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার কারণেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা হয়েছে। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হওয়ার আগে বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দল ছিল 50টি। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দুজন অতিথি আমাদের সঙ্গে রয়েছেন। সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। পাল্টাপাল্টি শুল্ক স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা এবং চায়না। বাণিজ্য যুদ্ধ বন্ধ করার কথা বলা হচ্ছে। অর্থনৈতিক যে অস্থিরতা তৈরি হয়েছিল সেখানে এক ধরনের স্থিতিশীলতা লক্ষ্য করা যাচ্ছে। কতটুকু আশার আলো দেখছেন? না, এটা নিঃসন্দেহে আশার আলো, কিন্তু এই যে বিশ্লেষকরা বলছেন মাত্র 90 দিনের যে টাইম দেওয়া হয়েছে, বৃহস্পতিবার থেকে শুরু করে বুধবার থেকে শুরু করে 90 দিন, তো মানে অগাস্ট মাসের মাঝ বরাবর পর্যন্ত এর ভিতরে এত সব জটিল বিষয় নিয়ে আলোচনা করতে হবে, আলোচনা সম্পন্ন করা সম্ভব হয় না, এটা সত্য কথা। কিন্তু এট দি সেম টাইম যে মানে বিশ্বের অর্থনীতি, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং চায়নার অর্থনীতির উপর যে প্রচন্ড বিরূপ প্রতিক্রিয়া প্রভাব পড়ছিল, সেটার থেকে অন্তত একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে। এবং আমি কিছু বিশ্লেষকের কথা বলছি, অন্য পক্ষে আপনি যেটা বললেন শেয়ার বাজারে যে সারা পৃথিবীর যুক্তরাষ্ট্র, ইউরোপ, এশিয়া সমস্ত জায়গায় শেয়ার বাজারে যে
মানে তাজা ভাব লক্ষ্য করা যাচ্ছে। সেইটা মানে তাৎক্ষণিকভাবে এই খবরের কাছে যারা এটা করেন তারা তো অর্থনৈতিক বিশ্লেষক, তারা মানে তারা বিনিয়োগকারী, পুঁজি নিয়ে তারা কাজ করেন, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার নিয়ে তারা কাজ করেন। তারা যদি স্বস্তি বোধ করেন, পজিটিভ মনে করেন, তা আমিও পজিটিভ মনে করবো। আর এই যে পাল্টাপাল্টি শুরু মানে এটা অত্যন্ত ভয়ঙ্কর পরিমাণে। আমেরিকা 145%, চায়না করেছিল 125%। এই পাল্টাপাল্টি শুল্কের কারণে হয়েছে কি, আমেরিকায় অলরেডি চায়না থেকে প্রতিদিন ডজনে ডজনে সম্ভবত জাহাজ রওনা দিত জিনিসপত্র নিয়ে, মালপত্র নিয়ে। সেই সব জাহাজ আসা বন্ধ হয়ে গেছে। অনেকে ওদেরকে ওদের যে ওয়ার্ক অর্ডার, বাইং অর্ডার, সেটা চালু পারচেজ অর্ডার দিয়েছিলেন, সেটা প্রত্যাহার করে নিয়েছেন। এতে করে যুক্তরাষ্ট্রে আগে যে সমস্ত প্রয়োজনীয় দ্রব্য পণ্য চায়না থেকে আসতো, শত শত আইটেম আসতো, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, সেগুলো মানে যারা এনেছেন মজুদ আছে তাদের স্টকে, সেটা আরো হয়তো 1-2 মাস চলতে পারে। কিন্তু নিঃসন্দেহে স্পেকুলেশনের কারণে, স্পেকুলেট করে দাম অলরেডি বেড়ে গেছে এবং এই 1-2 মাস থেকে মানে সংকট তীব্র হতে থাকতো। তো ফলে এটার থেকে মানে একবারে খাদের কিনার থেকে যুক্তরাষ্ট্র সরে আসলো, জনগণ স্বস্তি নিঃশ্বাস ফেলবে। তেমনি ভাবে চীনের অবস্থা কি, চীন পৃথিবীর ফ্যাক্টরি হয়ে দাঁড়িয়েছে। তো চীনের, যুক্তরাষ্ট্র হচ্ছে চীনের সবচেয়ে বেশি মাল এখানে, পণ্য এখানে এক্সপোর্ট হয়। এই বাজার যদি তাদের নষ্ট হয়, সে কারণে মানে চায়নার অনেকগুলো কারখানা বন্ধ হয়ে গেছে আপাতত, একেবারে পার্মানেন্টলি বন্ধ হয়নি, কিন্তু তাদের প্রোডাকশন বন্ধ করে রাখা হয়েছে। এখন এইটার প্রোডাকশন বন্ধ করে হয়েছে, অর্থনীতিতে মন্দা, এমনিতেই বছরখানেক থেকে চীনের অর্থনীতিতে নানা কারণে মন্দা। সেখানে হাউজিং তারা মানে বিলিয়ন, হান্ড্রেডস অফ বিলিয়নস অফ ডলার্স মানে গৃহ নির্মাতারা, ইমারত নির্মাতারা ইনভেস্ট করেছিলেন, সেগুলো এখন ক্রেতা পাচ্ছেন না তারা। ফলে মানে বিপুল মানে লক্ষ লক্ষ বাড়িঘর, দালান কোঠা ভাড়ার অভাবে, ক্রেতার অভাবে পড়ে আছে। সেটা ওদের অর্থনীতির উপর একটা প্রচন্ড বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এখন এই যুক্তরাষ্ট্রের এই প্রচন্ড শুল্ক আরোপের কারণে আরো সেটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে যাচ্ছিল, তার থেকে তাদের অর্থনীতি হাঁপ ছেড়ে বাড়বে। ফলে এই আশা করব আমি দুই দেশেরই চেতনা উদয় হবে এবং যুক্তরাষ্ট্রের যে কনসার্ন গুলো, উদ্বেগ গুলো, সেটা চীনকে অ্যাড্রেস করতে হবে। তার ভিতরে একটা হচ্ছে ফ্যান্টানিল, একটা মাদক, সেইটার ইনগ্রেডিয়েন্টস গুলো চীনে তৈরি হয়, চীন থেকে বিভিন্ন দেশের মাধ্যমে এসে তারপর সেটা ফাইনাল প্রোডাক্ট হয়। কিছু সম্ভবত সাউথ আমেরিকাতে, মেক্সিকোতে হয়, আমেরিকা আসে, কানাডার মাধ্যমে কিছু আসে বলে প্রেসিডেন্ট ট্রাম্পের অভিযোগ। যাই হোক, ওইটা একটা কনসার্ন। আর একটা হচ্ছে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন থেকে বলছে যে চীন তাদের যে পণ্যগুলো রপ্তানি করে, এগুলা কৃত্রিম ভাবে দাম কমিয়ে রাখে বেশি রপ্তানি করার জন্য, এবং মানে যারা প্রস্তুতকারক, যারা মানে ম্যানুফ্যাকচারার, তাদেরকে রাষ্ট্র অনেক বেশি সাবসিডি দিয়ে, সাবসিডির কারণে তাদের মানে প্রোডাকশন কস্ট কম পড়ে। এই সমস্ত জিনিস তারা এড্রেস করতে হবে। আরো আছে ইন্টেলেকচুয়াল রাইটস ইত্যাদি নিয়ে তাদের অনেক আছে। যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদেরকে, ইনভেস্টরদেরকে সেখানে আরো অনেক সহজতর শর্তে বিনিয়োগ করতে দিতে হবে, এই সমস্ত আর কি। তো এবং যুক্তরাষ্ট্র থেকে পণ্য আরো বেশি আমদানি করতে হবে। দুই দেশের প্রায় আপনার আমদানি রপ্তানিতে যুক্তরাষ্ট্রের মানে ঘাটতি প্রায় $200 বিলিয়ন বেশি। এইটা প্রেসিডেন্ট ট্রাম্প চাচ্ছেন যে কমিয়ে আনতে, যত দূর সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব। তা আমার ধারণা দুই পক্ষেই সেন্স হবে এবং তারা নিঃসন্দেহে এই প্রবলেম গুলো এড্রেস করার চেষ্টা করবেন, কারণ তারা এটাতে বুঝেছেন এই ধাক্কার কারণে যে প্রেসিডেন্ট ট্রাম্পও যুক্তরাষ্ট্রের জনগণকে এইরকম একটা ভয়ঙ্কর মানে দ্রব্যমূল্য বেড়ে যাবে এরকম পরিস্থিতি ছেড়ে দিতে পারেন না। চীনও এরকম রিস্ক নিতে পারে না যে তার অর্থনীতির স্থবিরতা আরো তীব্রতর হবে। জি, আপনি কতটা আশাবাদী অ্যাডভোকেট আব্দুর রশিদ? আমরা তো বরাবরই আশাবাদী মানুষ, আমরা সারা সবসময় আশা ব্যক্ত করি। আমিও নিজে অনেক আশাবাদী মানুষ, পৃথিবীর সবকিছু নিয়ে আমি আশা ব্যক্ত করি যে ক্লাউড একসময় চলে যায়, সানশাইন একসময় চলে আসে।
আর আমাদের এই পৃথিবীর এটাই হচ্ছে পরিক্রমা, এটাই হচ্ছে ইতিহাস। চীনের সাথে আমেরিকার যে প্রায় $600 বিলিয়ন বিজনেস, এই বিজনেসটা অসম ছিল। আমাদের সরকার যেটা আমাদেরকে বুঝিয়েছে যে চীনের সাথে অসম বিজনেসের পয়েন্ট গুলো কি, কারণগুলো কি, এবং যেগুলো আমাদের মাহমুদুল্লাহ খুব সুন্দর করে উল্লেখ করলেন। তো আমি যেটা অ্যাড করতে চাই যে দেখেন, এই যে চীনের উত্থান, এটাকে আমাদের আসলে ভয় পাওয়ার কারণটা কি? চীনের উত্থানটা কি আসলে পৃথিবী কন্ট্রোলের জন্য? সেজন্য আমাদের ভয় পেতে হবে? কারণ যে ইউরোপিয়ান আমেরিকান ইতিহাস তো আমরা দেখেছি, ইউরোপের অনেক যুদ্ধ, এবং ইউরোপিয়ানরাই তো আমেরিকাতে এসে পরবর্তীতে কলোনি করে এখানে আমেরিকানদের আমেরিকানাইজ করা হয়, বা আমেরিকান এখানে ইউরোপিয়ানরাই এখানকার মূল ইমিগ্রেন্ট যারা প্রথমে আসে, তারপরে পরবর্তীতে আমরা আসি। লোক, আমরা চাই পৃথিবীর নেতৃত্ব করতে, পৃথিবীর একটা লিডারশিপ নিতে, এবং পৃথিবীর লিডারশিপের জন্য আমরা যোগ্য এবং উপযুক্ত। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে ধ্বংসাবশ থেকে বের হয়ে একটা নতুন ওয়ার্ল্ড অর্ডার তৈরি করার ক্ষেত্রে সবচেয়ে নেতৃত্বের ভূমিকা আমরাই দিয়েছি, স্যাক্রিফাইসও আমরা করেছি, এবং আমরাই সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করেছি। সেখান থেকে আমরা যদি দাবি করতে পারি যে হ্যাঁ, বিশ্বের এই ওয়ার্ল্ড অর্ডারকে আমাদের নেতৃত্ব দিতে হবে, তাহলে এটা অযৌক্তিক কোনো দাবি না। চীন যেভাবে করে বিশ্ব বাণিজ্যকে ম্যানিপুলেট করে, স্যার যেটা বললেন যে অর্থনীতিকে ম্যানিপুলেট করে, তাদের যে মুদ্রা সেটাকে ডিভ্যালুয়েট করে, এবং তার মাধ্যমে তারা পৃথিবীতে অনেক ইকোনমিক্যালি অনেক ফ্যাসিলিটেশনটা নেওয়ার চেষ্টা করে, বা ইকোনমিক্যালি তারা অনেক বেনিফিটেড হয়। এখন কথা হচ্ছে এখানে, এটা যদি আমরা চীন কিন্তু একটা কমিউনিস্ট রাষ্ট্র, বা এটা কমিউনিস্ট রাষ্ট্র বলা যায় না, এটা কমপ্লিটলি কমিউনিস্ট রাষ্ট্র না, বা একটা ডেমোক্রেটিক রাষ্ট্র না। এবং আপনি জানেন যে চায়নায় মত প্রকাশের স্বাধীনতা রেস্ট্রিক্টেড, এবং সংবাদপত্রের স্বাধীনতা রেস্ট্রিক্টেড, মানে ফ্রিডম অফ ইনফরমেশন যেটা আমেরিকাতে, ইউরোপে আছে, যে আমাদের কিন্তু আপনি আমাকেও সার্চ করলে গুগলে পাবেন, আমার অনেক ইনফরমেশন আপনি পাবেন, আপনার ইনফরমেশন আমি পাবো। চায়নায় কিন্তু খুব রেস্ট্রিক্টেড। তো এমন একটা দেশ যেখানে এত রেস্ট্রিকশন, সেখানে কি হচ্ছে আমরা সেখান থেকে তথ্য পাই না। এরকম একটা রাষ্ট্রকে কি সারা পৃথিবীর নেতৃত্ব দেওয়ার জায়গায় কি আমরা নিয়ে আসবো কি না? অ্যাবসলিউটলি নট। কারণ যে আপনি যদি ট্রান্সপারেন্ট না হতে পারেন, ওয়ার্ল্ড অর্ডারের কাছে যদি অ্যাকাউন্টেবল না হতে পারেন, তাহলে বিশ্বের নেতৃত্ব নেওয়ার অধিকার আপনার নাই। সেই পার্সপেক্টিভে এই যে যুদ্ধটা, ট্যারিফ যুদ্ধ যেটাকে আমরা বলি, যুদ্ধ তো দুই ধরনের হয়। যেমন একটা ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে আমরা যুদ্ধ দেখলাম, আর একটা যুদ্ধ হচ্ছে বাণিজ্য যুদ্ধ। তো এই আমরা তো সরাসরি ইন্ডিয়া পাকিস্তানের মতো আর ওই ফিজিক্যাল যুদ্ধ কিংবা বোমা মেরে বা কামান দাগায় কিংবা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিয়ে যুদ্ধ করতে পারি না এই মুহূর্তে। সেটা খুব ধ্বংসাত্মক হবে, সেটা হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধে ডেকে নিয়ে আসবে। তো আমরা ট্যারিফ যুদ্ধের মাধ্যমে আমরা চাই আমাদের প্রতিপক্ষকে দুর্বল করতে, এবং সেখান থেকে আমরা নিজেরা একটা বড় ধরনের বেনিফিট নিতে চাই। এই কারণে যে পৃথিবীকে আমরাই চায়নার চেয়ে বেশি টেক কেয়ার করি, পৃথিবীতে আমাদের চায়নার চেয়ে বেশি বন্ধু, আমরা পৃথিবীতে মানে যত সহযোগিতা করা, আমাদের টেকনোলজি থেকে সবকিছু, মানে কথা বলার স্বাধীনতা থেকে আমাদের ভ্যালু অ্যান্ড প্রিন্সিপাল, এগুলো ওয়ে বেটার দেন চায়না। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমেরিকা, এই যে ডোনাল্ড ট্রাম্প যে মানে যুদ্ধটা করছেন, এই যুদ্ধটা আপনি দেখেন 90 দিনের মধ্যে পজ করে কিন্তু এখানে দুই পক্ষ এগ্রি করেছে যে তারা ব্যাক এন্ড ফোর্থ আলোচনা চালিয়ে যাবে, এবং এটাকে কতটুকু রিজনেবল জায়গায় নিয়ে আসা যায়। যেমন অলরেডি 115% ট্যারিফ তারা কমিয়ে দুজনে এগ্রি করেছে, নিয়ে এসেছে। এখন আমেরিকা ট্যারিফ 30% এই মুহূর্তে, এবং চায়না ট্যারিফ হচ্ছে 10% মুহূর্তে। যদিও দেখা যাচ্ছে এই যুদ্ধের মধ্যে কিন্তু চায়না সবসময় ডিফেন্স খেলছে, আমেরিকা সবসময় অফেন্সিভ ওয়েতে খেলছে। তবে আমরা এখান থেকে যদি অ্যাটলিস্ট 100 বিলিয়ন থেকে $150 বিলিয়ন ডেফিসিটে যদি কমিয়ে নিয়ে আসতে পারি চায়নার সাথে, চায়নাকে যদি বাধ্য করতে পারি সেই পরিমাণ মানে জিনিস কিনতে আমাদের দেশ থেকে, তাহলে কিন্তু এটা একটা বিরাট উইন। যেমন আমরা ইউকের সাথে ডিল করেছি, এবং আমরা গত পরশুদিনই আমরা পাকিস্তান এবং ভারতকেও কিন্তু এই ট্যারিফের ডিলের মধ্যে দিয়ে কিন্তু যুদ্ধ একটা থামাতে ব্যর্থ হয়েছে। সুতরাং ট্যারিফ যদি ট্রাম্প কার্ড হিসেবে ইউজ করে আমাদেরকে বেনিফিট করার, যুদ্ধ থামানোর কিংবা বিশ্বে স্থিতিশীল রাখার, তাহলে এই যুদ্ধ চলুক। তাতে যদি আমেরিকা জিতে, তাহলে অবশ্যই আমরা তো আমেরিকান সিটিজেন হিসেবে চাইবো যে এই যুদ্ধে যেন আমরা জিতি, এবং যেটা হয়েছে এটা হচ্ছে ডিল, এন্ড ডিল ইজ অলওয়েজ অ্যাপ্রিসিয়েবল। অ্যাটলিস্ট এটা একটা সুবাতাস বহনের একটা লক্ষণ আমাদের কাছে প্রকাশ করে। জি, আজকের দিনের আরো একটি আলোচিত সংবাদ, $400 মিলিয়ন একটি বিলাসবহুল বিমান উপহার হিসেবে গ্রহণ করার কথা ভাবছেন ডোনাল্ড ট্রাম্প। অনেক সমালোচনা হচ্ছে, ডেমোক্রেটরা তো সমালোচনা করছেন, খোদ রিপাবলিকানরাও বলছেন যে এটা আসলে দলের জন্য এক ধরনের কলঙ্ক কিংবা একটি কালিমা হয়ে থাকবে দলের ক্ষেত্রে। সংবিধান লঙ্ঘনের অভিযোগ উঠছে, এথিক্সের জায়গা নিয়ে প্রশ্ন উঠছে। সৈয়দ মাহমুদুল্লাহ, আপনার পর্যালোচনা শুনি। যেগুলো আপনি বললেন সেটা তো বিশ্লেষকরা বলছেন, রাজনীতিকরা বলছেন, ফলে সেগুলো আছে। মিলিউমেন্টস ক্লজ মানে আয়, একটা মিলিউমেন্টস মানে ডাইরেক্ট অর্থ হচ্ছে বেতন। তো এখানে আয় অতিরিক্ত, যে একজন রাষ্ট্রপতি তিনি কোত্থেকে অতিরিক্ত টাকা নিচ্ছেন, তার মানে রাষ্ট্রপতিরা ক্ষমতা আসার আগে তাদের সমস্ত সম্পদ ডিক্লেয়ার করেন, নিয়ম এক কনভেনশন। দ্বিতীয় হচ্ছে তারা তাদের যত সম্পদ আছে সবগুলো ট্রাস্টে রেখে দেন। এই প্রেসিডেন্ট সেটা করেননি, ব্যবসা বাণিজ্য নিজে চালাচ্ছেন না, তার পুত্ররা তার পক্ষে চালাচ্ছেন। পুত্ররা বিভিন্ন দেশে ব্যবসা বাণিজ্যের
মানে কন্ট্রাক্টে সাইন করছেন, এটা নিউজে আসছে। এখন তিনি $400 মিলিয়ন দামের এটা একটা অসাধারণ ব্যাপার। কোন একটা দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে এত বিরাট অ্যামাউন্ট একটা গিফট দিতে কেন? একটা প্রশ্ন সাপেক্ষ, এটা মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ছাড়া একেবারেই প্রশ্ন সাপেক্ষ। একটা বিদেশ একটা $50,000 একটা ঘড়ি দিতে পারে, একটা গিফট দিতে পারে। এবং সেই সমস্ত ক্ষেত্রে হয় কি, যে কোনো রাষ্ট্রে রাষ্ট্রপতিকে বা রাষ্ট্রের কোনো নেতাকে যখন বিদেশি রাষ্ট্র থেকে কোনো গিফট দেওয়া হয়, সেটা রাষ্ট্রীয় মাহফুজখানা মানে এটা মাহফুজখানার ইংরেজি ভুলে গেছি এই মুহূর্তে, মানে মানে রাষ্ট্রের হেফাজতে নিয়ে যাওয়া হয়, রাখা হয়। এই ক্ষেত্রে মানে প্রেসিডেন্ট ইনি নিজে কিছু নিয়ে যাচ্ছেন না, রাষ্ট্রপতির ব্যবহারের জন্য পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল রাষ্ট্র, সুপার পাওয়ার, সেই সুপার পাওয়ার পৃথিবীর সবচেয়ে 1 নম্বর ইকোনমি, সব দিক থেকে শক্তিশালী একটা দেশ, অন্য একটা দেশ থেকে রাষ্ট্রপতির জন্য বিমান নিচ্ছেন, এটা দেখতেও একটু মানে অশোভন লাগে। আর যুক্তরাষ্ট্রের একটা মান সম্মানের ব্যাপার আছে। তা যাই হোক, তারা সব দিক বিবেচনা করে তিনি নিচ্ছেন। তো এখন এই কাতারের দিক থেকে বা মধ্যপ্রাচ্যের দেশগুলো রাষ্ট্রপতির পুত্রের সাথে ব্যবসা বাণিজ্যের কথাবার্তা বলছেন তারা। তারপর আপনার আরো প্রেসিডেন্ট গেলে এই দেশে অনেক হয়তো $কয়েকশো বিলিয়ন ইনভেস্টমেন্টের অঙ্গীকার নিয়ে আসবেন, তিনি আশ্বাস নিয়ে আসবেন। এই একটা রাষ্ট্রপতিকে তারা দিচ্ছেন কাতার। এই কাতারই তো সম্ভবত আমার যদি মেমোরি ল্যাপস না হয়ে থাকে 1 বছরও এখনো হয়নি বা হয়েছে বছরখানেক, ওখানে একটা ফুটবল যেটা আমরা সাউথ এশিয়াতে ফুটবল বলি, সকার মানে আন্তর্জাতিক সকার আয়োজন করেছিল, সকার কম্পিটিশন চ্যাম্পিয়নশিপ। সেটার জন্য তখনকার রিপোর্টে যে দেখেছি, অ্যাগেইন ইফ মাই মেমোরি ডাজ নট বিট্রে মি, $150 বিলিয়ন তারা খরচা করেছিল। তো এই টাকাটা রাষ্ট্রের, এই রাজ পরিবার ব্যক্তিগত সম্পদ হিসেবে ব্যবহার করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে দেওয়ার কারণটা কি, তার কি করছে? এই প্রেসিডেন্টই কয়েক বছর আগে সম্ভবত ওই কাতারকে মানে এক্সট্রিমিস্ট টাইপের বলেছিলেন, এমনকি তার নেতৃত্ব সম্পর্কে তিনি প্রশ্ন উত্থাপন করেছিলেন। এই কাতারের মাধ্যমেই ইসরায়েলের নেতানিয়াহু হামাসকে টাকা দিয়েছে বছর পর বছর। হামাসকে তৈরি করেছে মানে ইয়েদের মধ্যে মানে প্যালেস্টাইনদের মধ্যে বিরোধ সৃষ্টি করার জন্য, এবং হামাসকে টাকাটা দিয়েছে কাতার থেকে নিয়ে ডেলিভারি করে দিয়ে লাগেজে বা সুটকেসে করে নিয়ে পৌঁছে দিয়েছে তার কাছে নেতানিয়াহুর লোকরা। তো এই করে তারা তাদের বিশ্বব্যাপী তাদের সম্পর্কে একটা নেগেটিভ অপিনিয়ন, এই নেগেটিভ অপিনিয়নটি তারা পজিটিভ করতে পারবে আমার মনে হয় না। মধ্যখানে তারা নিজেদের এলাকায় সারা বিশ্বে একটা মানে প্রশ্ন সাপেক্ষ তাদের সম্পর্কে বিরাট প্রশ্ন হয়ে থাকবে। এবং মানে আমার কাছে খুব দুঃখ লাগছে যে দেশের জনগণে সেখানে কোনো জবাবদিহি নেই। রাষ্ট্রের মালিক, সব দেশের জবাবদিহিতা হচ্ছে রাষ্ট্রের, মানে ওই দেশের জনগণের কাছে কিন্তু তিনি পারমিশন চেয়েছেন। ওই দেশে কোনো পার্লামেন্ট আছে? কে এই রাষ্ট্রের মালিক? কে টাকাটার মালিক? কে? ঠিক আছে, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিকে দিয়েছেন, রাষ্ট্রপতি থাকা অবস্থায় ইনি ব্যবহার করবেন, এবং এটা তার ব্যবহারযোগ্য করতে কমপক্ষে 1 বছর লাগবে বলে বলা হচ্ছে। কারণ এটা অনেক কিছু মানে বিভিন্ন ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, ডিফেন্স ডিপার্টমেন্ট সবাই মিলে সবার তত্ত্বাবধানে এটাকে রেট্রোফিট করা হবে, সিকিউরিটি সেফটি অনেক কিছু করা হবে। যাই হোক, তারপরে রাষ্ট্রপতি হিসাবে তিনি অবসর গ্রহণের পরে এটা প্রেসিডেন্ট ট্রাম্পের যে প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি করবেন সেটাকে দিয়ে দেওয়া হবে, এবং তখন ট্রাম্প মানে রিটায়ারমেন্টের পরে, অবসর গ্রহণের পরে তিনি ব্যবহার করতে পারবেন সেটা। এই হচ্ছে অ্যারেঞ্জমেন্টটা। তো যাই হোক, আমার সবচেয়ে বড় প্রশ্ন ওই দেশের ব্যাপারে। তারা দিচ্ছেন, ইনি গ্রহণ করছেন, নিশ্চয়ই ইনি বিভিন্ন মহলে আইন বিভাগের সাথে কথাবার্তা বলেছেন। তারা কি বলেছেন আমি জানি না, এই দেশেও কিছু সমালোচনা হচ্ছে, কিন্তু ওই দেশের জনগণের কারো থেকে কোনো সিস্টেমে কি তিনি ওই দেশের শাসক
অপিনিয়ন নিয়েছেন, পারমিশন নিয়েছেন? এটি একটি বড় প্রশ্ন। এবং এই যে মধ্যপ্রাচ্যের রাজারা শেখরা তাদের বিলাসিতায় যে ওইসব দেশে হান্ড্রেডস অফ বিলিয়নস অফ ডলার খরচা করে, এইটা তাদের 2 দিন আগে হোক পরে হোক জবাবদিহি করতে হবে। এবং বিদেশি সৈন্য এবং ঘাঁটি মজুত রেখে তারা সম্ভবত বহু বছর বহু যুগ ক্ষমতায় থাকতে পারবে না। জি, অ্যাডভোকেট আব্দুর রশিদ, আপনার মন্তব্য শুনি। ধন্যবাদ। এটা একটি চমৎকার প্রশ্ন। দেখেন, আজ থেকে প্রায় 250 বছর আগে আমাদের সংবিধানে যে এই ধারাটা বলবৎ করা হয়েছিল যে আমরা ফরেন গিফট কেন নিব না, বা যেটা সংবিধানে বলা আছে যে আপনি মিনিমাম ভ্যালু গিফট নিতে পারবেন, এর বাইরে এর উপরে নিতে পারবেন না। এখন $400 মিলিয়ন যে গিফটটা, সেটা কি মিনিমাম না ম্যাক্সিমাম বা মিনিমামের উপরে? অবভিয়াসলি ইট ইজ মিনিমাম, মিনিমামের অনেক উপরে। এবং সেকেন্ড অফ অল, আমরা কার কাছ থেকে এটা নিচ্ছি? এমন একটা দেশের কাছ থেকে যে দেশ পৃথিবীতে বিভিন্ন জায়গায় লবিং করার জন্য, তারপরে বিভিন্ন জিনিস সুবিধা পাওয়ার জন্য ব্রাইব করে। মাহমুদুর সাহেব যেটা বললেন যে ইসরায়েলের মাধ্যমে এবং অন্যান্য মাধ্যমে বিভিন্ন লোক, মধ্যপ্রাচ্যের কোন দেশগুলোতে ডেমোক্রেসি নাই। এখানে কাতারের মধ্যে কি ডেমোক্রেসি আছে নাকি? ওখানে পরিবারতন্ত্র চলছে, ওখানে একটা মনোপলি চলছে, ওখানে একটা অথরিটারিয়ান একটা গভর্নমেন্ট ওখানে থাকে। তো আমরা একটা ডেমোক্রেটিক কান্ট্রি, সারা পৃথিবীতে আমরা টিচ করি মানুষকে ডেমোক্রেসি, সারা পৃথিবীতে আমরা টিচ করি আইনের শাসন, সারা পৃথিবীতে আমরা টিচ করি মানুষের কথা বলার স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা। তাহলে একটা দেশ থেকে $400 মিলিয়ন একটা গিফট যখন আমাদের প্রেসিডেন্ট নেবে, এমন একটা দেশের কাছে যেখানে জনগণের মতামত প্রকাশ করার কোনো সুযোগ নাই, যেখানে জনগণের স্বাধীনভাবে ভোট দেওয়ার কোনো সুযোগ নেই, অথরিটারিয়ান একটা স্টেট, যেখানে একটা ফ্যামিলি একটা দেশকে শাসন করছে, এর মধ্যে নিশ্চয়ই খুব একটা ভালো কিছু আমরা দেখি না। কারণ আমরা যে আমাদের মানে সংবিধানের ফাউন্ডার ফাদার্সরা কিন্তু তারা একটা সংবিধান, পৃথিবীর সবচেয়ে ছোট্ট আমেরিকার এই সংবিধানটাকে কিন্তু অনেক চিন্তা ভাবনা করে আমেরিকা যাতে 250, 300, 500, 1000 বছর যাতে শাসন করতে পারে, টিকে থাকতে পারে, সেই চিন্তা করে কিন্তু এই সংবিধানটাকে তারা রচিত করেছিল। এবং সেখানে এটা নিষেধ করা হয়েছিল। কারণ একটা প্রেসিডেন্টকে যদি আপনি গিফট নেওয়ার সুযোগ বা রাস্তা বা পথ ওপেন করে দেন, তাহলে হবে কি? পৃথিবীতে তো আমরা সবচেয়ে ধনী রাষ্ট্র, পৃথিবীর সবচেয়ে আমরা নেতৃত্ব দানকারী রাষ্ট্র, পৃথিবীর সব দেশ আমাদের কথা মোটামুটি শোনে, রাইট? তো এখন তাহলে অন্য দেশগুলো আমাদের কাছ থেকে আমাদের পাওয়ারের সুযোগ সুবিধা নেওয়ার জন্য, আমাদের ইকোনমিক সুযোগ সুবিধা নেওয়ার জন্য, আমাদের মানে আমরা তো ইচ্ছা করলে কোনো দেশকে হুমকি দিতে পারি, ইচ্ছা করলে কোনো দেশকে আমরা আক্রমণ করতে পারি, আবার কোনো দেশকে আমরা ডিলের মধ্যে নিয়ে আসতে পারি। এই যে আমাদের যে সুপার পাওয়ার, যে আমাদের জায়গাটা, এই জায়গাটাকে ঘুষ দেওয়ার বা উপঢৌকন দেওয়ার বা অন্যায় ভাবে কোনো কিছু গিফট দেওয়ার এরকম যদি সুযোগ থেকে থাকে প্রেসিডেন্টকে, তাহলে এটা কিন্তু অনেক অন্যায়ের ভবিষ্যতে জন্ম দিতে পারে, সম্ভাবনা আছে। সেই লক্ষ্য থেকে কিন্তু সংবিধান এটা যুক্ত করা হয়েছিল। নট অনলি দ্যাট, এবং এটা একটা প্রেসিডেন্ট হিসেবে থাকবে, প্রেসিডেন্ট মানে একটা উদাহরণ হিসেবে থাকবে। হয়তো এর পরবর্তীতে ভবিষ্যতে যদি কোনো প্রেসিডেন্ট আসে, তারাও কিন্তু এই একই এক্সাম্পলকে ফলো করে বলবে, ওই যে অমুক সময় ট্রাম্পের সময় $400 মিলিয়ন একটা প্লেন নেওয়া হয়েছিল, সেই এক্সাম্পলকে কিন্তু তারা ক্যারি করে তারাও গিফট নিতে পারে। তাহলে এটা কিন্তু ভবিষ্যতে একটা সুযোগ নেওয়ার মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গা তৈরি করতে পারে। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি এই ধরনের উপহার না নেওয়াটাই শ্রেয়। কারণ এই ধরনের উপরে আসলে আমাদের সত্যি আমাদের প্রেসিডেন্টের দরকার নেই। কারণ পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল প্রেসিডেন্ট, যার মানে আপনার ওয়ান ফোর্স যেটা আছে, প্রেসিডেন্টের সুযোগ সুবিধা অবাধিত, প্রেসিডেন্টের প্লেন আছে, স্পেশাল ফোর্স আছে প্লেনের জন্য, তার স্পেশাল প্লেন আছে। এরপরও এরকম ধরনের এমন রাষ্ট্রের কাছ থেকে, যদি এটা অন্য কোনো গণতান্ত্রিক রাষ্ট্র থেকে হতো তাও হয়তো নিলেও নিতে পারতাম, কিন্তু একটা অথরিটারিয়ান স্টেটের কাছ থেকে এই ধরনের বড় ধরনের গিফট নেওয়াটা নৈতিক দিক দিয়ে, মোরাল দিক দিয়ে এটা সাপোর্ট করা যায় না। আমরা আমেরিকানরা অন্তত পক্ষে এটা সাপোর্ট করতে পারি না। জি, এথিক্সের জায়গাটা আসলে প্রশ্নবিদ্ধ হয়। অসংখ্য ধন্যবাদ। আমরা দুজন অতিথির পর্যালোচনা শুনছিলাম। আমি একটু আন্তর্জাতিক প্রসঙ্গে যাব, বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা করতে চাই। বাংলাদেশের আজকের দিনের বহুল আলোচিত যে সংবাদ, সেটি হচ্ছে দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। দলটির নিবন্ধন বাতিল করা হয়েছে। সৈয়দ মোহাম্মদুল্লাহ, দলের নিবন্ধন বাতিল করাটা বাংলাদেশে আমরা যে গণতন্ত্রের কথা বলছি, যে গণতন্ত্র প্রতিষ্ঠা করার কথা বলছি, সেই কালচারটাকে একটু চ্যালেঞ্জের ভেতরে ফেললো কিনা, অথবা এক ধরনের প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার এর মধ্যে আপনি দেখেন কিনা? এটা নিঃসন্দেহে একটা অগণতান্ত্রিক পদক্ষেপ। 1 নম্বর এটা একটা কথা। 2 নম্বর হচ্ছে আওয়ামী লীগ একটা ঐতিহাসিক দল। এই দলের নেতৃত্বে বাংলাদেশের মানুষ স্বাধিকারের জন্য, স্বায়ত্তশাসনের জন্য সংগ্রাম করেছে যুগের পর যুগ। তারপরে এই দলের নেতৃত্বে বাংলাদেশ মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে। এই দলের একটা পর্যায়ে কিছু শাসক
অন্যায় করেছে, কর্তৃত্ববাদী শাসন করেছে। কেউ কেউ বলছেন তারা ফ্যাসিস্ট শাসক ছিলেন, হতেই পারে। এর আগেও বাংলাদেশ যে গণতান্ত্রিক শাসক হয়েছে, দলের থেকে 2 জন শাসক রাজনৈতিক দল করেছেন রাষ্ট্রীয় সমস্ত ক্ষমতা ব্যবহার করে, এবং তারা নিজেরা যখন হা না ভোট দিয়েছেন, ফার্স্ট ভোটের মাধ্যমে নিজেদের বাক্সে সবগুলো ভোট এসে গেছে এগুলো। ফলে এই আগেও আমরা গণতন্ত্র আচরণ করিনি। আগের মেয়াদটা এত লম্বা অন্য কোনো শাসকের ছিল না, এদের 15-16 বছর ছিল, সেই কারণে এটাকে বলা হতে পারে। কিন্তু এবং এই আমলে লুট তরাজ এগুলো হয়েছে, সত্য কথা। দুর্নীতি এই সমস্ত মানে অনেক অভিযোগ আছে। নির্বাচনী ব্যবস্থাকে প্রচন্ড ভাবে ক্ষুণ্ণ করা হয়েছিল, মানে প্রহসন পর্যবসিত করা হয়েছিল। কিন্তু এর আগে এই ধরনের নজির আছে আমাদের। ফলে আকস্মিকভাবে এই দলকে নিষিদ্ধ করা হলে আগের দলগুলো নিয়ে প্রশ্ন আসতে পারে। ক্ষমতা থেকে দল করা, তাদের আমলে যে সমস্ত ফার্স্ট ভোট হয়েছে সেগুলো নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে। ডিগ্রির কম বেশি আছে, তাদের আমলে দুর্নীতি হয়েছে, সেগুলো নিয়ে প্রশ্ন করা যেতে পারে। ফলে এইটা জনগণের উপরে ছেড়ে দেওয়া উচিত। অবশ্য যারা মানে যাদের বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ আছে, খুন, জখম, রাহাজানি, লুটতরাজ, দুর্নীতি, সেগুলো স্পেসিফিক মামলা অনেকগুলো হয়েছে, মামলাগুলোর সুবিচারের ব্যবস্থা করা উচিত। এটা একটা মানে করলে সেটা ভালো হতো। 2 নম্বর, প্রচন্ড তাড়াহুড়ার ভিতরে ঘটনাটা ঘটলো। একটা হলো যে তারা ওই নতুন যে নাগরিক দল হয়েছে তারা বিক্ষোভ করলো, এবং মানে আমি বিএনপি পন্থী পত্র পত্রিকা দেখলাম। বিএনপি তো আওয়ামী লীগ বিরোধী একটি রাজনৈতিক সংগঠন, আওয়ামী লীগের আমলে তারা সাফার করেছে 1.5 দশক পর্যন্ত। ফলে তারা আওয়ামী লীগের পক্ষে তো কথা বলার কথা না। মির্জা আব্বাসের একটা বক্তব্য থেকে বেশ কিছু পয়েন্ট এসে গেছে। সেটা একটা হচ্ছে মানবিক করিডোর দেওয়া হয়েছে, হওয়ার সিদ্ধান্ত হয়ে গেছে, আমাদের কারোর সাথে আলোচনা নাই। জনগণের সরকার হলে, ইলেকটেড সরকার হলে এই অনির্বাচিত সরকার এটা কি করতে পারে? আমরা শুনি ওনার ভাষায়, আমরা শুনি বিদেশ থেকে বিভিন্ন ডেলিগেশন আসছে কথাবার্তা বলছে, এইটা একটা কথা। তারপরে আপনার সেন্ট মার্টিন নিয়ে তিনি কথা বলেছেন। এই সমস্ত কাণ্ডগুলো ঘটছে, এরা একের পর এক এই কাণ্ডগুলো ঘটাচ্ছেন। এবং এই যখন সেন্ট মার্টিন নিয়ে এবং ওই যে বিদেশি লোকজন আসছে এবং বিভিন্ন ধরনের মানে গুরুত্বপূর্ণ কথাবার্তা হচ্ছে বা এগ্রিমেন্ট হচ্ছে বলা হচ্ছে, ঠিক সেই সময় এগেইন অনেক মানে টক শো হোস্ট বাংলাদেশে, এবং টক শোতে পার্টিসিপেট করেন ওয়েল ইনফর্ম পার্সনস এর বক্তব্য আমি উদ্ধৃত করছি, আমার বক্তব্য না। তারা বলছেন জনগণের দৃষ্টিকে অন্যদিকে সরিয়ে দেওয়ার জন্য তাড়াহুড়ো করে নাগরিক পার্টি ওখানে যমুনা মানে প্রধান উপদেষ্টার বাসভবন, যেটা পুরাতন গণভবন, সেটার সামনে অবস্থান মানে করেছে মিডনাইট পর্যন্ত, শেষ রাত পর্যন্ত বিক্ষোভ করেছে। তারপর তাদেরকে আশ্বাস দিয়ে এই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা। একটা। 2 নম্বর হচ্ছে আরেকটা অভিযোগ করা হয়েছে যে অন্য কোনো কাউকে গত কিছুদিন থেকে যমুনার 100 গজের ভিতরেও যেতে দেওয়া হয় না, কয়েকশো দূরে তাদেরকে বাধা দিয়ে রাখা হয়। এখানে এদেরকে একেবারে বিল্ডিং এ ওই ভবনের সামনে ঘন্টার পর ঘন্টা বিক্ষোভ করতে দেওয়া হয়েছে। তো এই ধরনের ঘটনাটা ঘটেছে। শেষ পর্যন্ত আমার ধারণা এইটা বাংলাদেশের জন্য আগের আমলের এবং আগের আমলগুলোর অনেক কাজকর্ম প্রশ্নবিদ্ধ যেমন আছে, অনেক অন্যায় কাজ তারা করেছেন, কনস্টিটিউশন বিরোধী, গণতন্ত্র বিরোধী পদক্ষেপ নিয়েছেন, নিন্দনীয় কাজ করেছেন। এইটিও একটি নিন্দনীয় কাজ হবে বলে বিবেচিত হবে, এবং আমাদের রেকর্ডে একটা কালিমালিপ্ত অধ্যায় যুক্ত হবে যে একটা এরকম একটা ঐতিহাসিক রাজনৈতিক দলের শাসকদের ভুলের কারণে দলটিকে নিষিদ্ধ করে দেওয়া হলো। মামলা তো হাজার হাজার লোকের বিরুদ্ধে করা হয়েছে, তাদের হাজার হাজার লোক অ্যারেস্টেড আছে, অনেক লোক ভেগে আছে, কিছু লোক মারা পড়েছে এই ওদেরই। তো ফলে এরপরও মানে দলটাকে মানে ভার্চুয়ালি নিষিদ্ধই করা হলো। একটাতে নির্বাচন কমিশন ওখান থেকে
রাষ্ট্র ওইটাকে পরিপত্র জারি করার সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন রাত্রে বৈঠকে বসে গেজেট কখন তারা প্রকাশ করে ফেললেন, একই সঙ্গে বলছেন যে সোমবারে পরিপত্র সরকার পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে, সোমবারে রাতে তারা মিটিং করেছেন। আবার ইলেকশন কমিশনের সেক্রেটারি প্রেস কনফারেন্সে বলছেন আমরা আজকে মানে সোমবারেই তারা আবার গেজেটও প্রকাশ করে ফেলেছেন। এই ঘটনাগুলো কিভাবে হলো, কখন হলো, এই সব কিছু মিলে দিস আনডিউ হেস্ট এবং এই ধরনের কার্যকলাপ মানে আমাদের গণতন্ত্রের জন্য খুব একটা সুস্থতার পরিচায়ক না। অন্যায়ের মানে প্রতিকার হওয়া উচিত, বিচার হওয়া উচিত। যারা অন্যায় করেছেন, লুটতরাজ করেছেন, দুর্নীতি করেছেন, অবশ্যই বিচার হওয়া উচিত। কিন্তু এই কাজটা সম্ভবত মানে ভুল হলো, প্রচন্ড ভুল হলো। অ্যাডভোকেট আব্দুর রশিদ, বাংলাদেশে আরো যে বড় বড় রাজনৈতিক দলগুলো রয়েছে আমরা অতীত থেকে দেখছি, বাংলাদেশের একদম শুরু থেকে এখন পর্যন্ত প্রত্যেকটি দলের বিরুদ্ধেই অভিযোগ আছে, দলের নেতা কর্মীদের কিংবা নীতি নির্ধারকদের বিরুদ্ধে অভিযোগ আছে, অনেক প্রমাণিত অভিযোগ আছে, অনেক বড় বড় অভিযোগ রয়েছে। আমরা গত 15 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে আসলে যে অভিযোগগুলো তুলি, ফ্যাসিস্টের অভিযোগ তুলি, একনায়কতন্ত্রের অভিযোগ তুলি, নানাবিধ যে অভিযোগগুলো তুলি, যে কেউ কথা বলতে পারতো না, গণতন্ত্রের চর্চা ছিল না, অন্য দলগুলোকে ডমিনেট করে রাখা হতো, কিংবা আরো যে বিষয়গুলো আমরা আসলে আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ তুলেছি গত 15 বছরে, যেটার জন্য আসলে আন্দোলনটা হলো, বর্তমান সময়ে বিভিন্ন রকম কার্যক্রম আসলে অতীতের 15 বছরকেও ছাড়িয়ে গেছে বলেই আসলে অনেকে অভিযোগ তুলছে। আপনি কতটা একমত, কিংবা গণতন্ত্র চর্চার দিক থেকে আওয়ামী লীগের তো একটা ভোট ব্যাংক আছে, যতই আমরা তাদের বিরুদ্ধে অভিযোগ তুলি না কেন তাদের তো একটা জনসমর্থন আছে। বিএনপি কিংবা অন্যান্য বড় রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে কিংবা সাধারণ জনগণের কথা না ভেবে এই ধরনের একটা সিদ্ধান্ত আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ এই প্রশ্ন। আপনি যথার্থই বলেছেন যে আসলে দেখেন, এই আমরা বর্তমান একটা টার্ময়েলের মধ্যে আছি এবং অনেকগুলো 1400-1600 পরিবার এখন কাঁদছে, যাদের অনেক মা সন্তান হারা হয়েছে, অনেক স্ত্রী স্বামী হারা হয়েছে, শিশুরা পর্যন্ত মারা গেছে। বিগত 15-16 বছরে অনেক অ্যাট্রোসিটি হয়েছে, গুম খুন হয়েছে, মানুষের প্রতি অন্যায় করা হয়েছে এবং আমরা অনেকেই আমরা সুষ্ঠু স্বাভাবিক নির্ভয়ে ভোট দিতে পারিনি। এগুলো সবই সত্য। হ্যাভিং সেড দ্যাট, আপনি যেটা বললেন যে বাংলাদেশের ইতিহাসে আপনি আমাকে বলেন এমন কোন রাজনৈতিক দল এসেছে যারা ক্ষমতায় এসে হাজার হাজার মানুষকে এই ধরনের অত্যাচার করেনি বা গুম খুন করেনি বা হত্যা হয়নি? প্রত্যেকের আমলেই কিন্তু এটা হয়েছে, আপনি যদি ইতিহাস দেখেন। তো আমরা তো সেখান থেকে বের হয়ে আসার জন্যই তো এই গণ অভ্যুত্থান বা বিপ্লব করলাম, যাতে বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র হয়, সবকিছু যেন গণতান্ত্রিক ওয়েতে সেখানে হয়। আমরা একটা বেটার ডেইজ এর অপেক্ষাতে ছিলাম যে আমরা সেই বেটার ডেতে আমরা যাব। কিন্তু দেখেন, এই যে দেখেন, একটা হুট করে একটা বৃহস্পতিবার একটা আন্দোলন শুরু হলো, শনিবারে বা রবিবারে একটা বিল পাস করা হলো। আপনি খেয়াল করেছেন এই 15 বছরের সরকারও কিন্তু একই কাজ করতো, শাহবাগে একটা আন্দোলন শুরু হয়ে গেল, তাও সেটা আবার দীর্ঘদিন চলতো, তারপরে বলতো জনগণের চাপ আছে, তারপরে কোটা বাতিল করে দিল, পরে আবার কোটা নিয়ে আসলো। লোক, এগুলো তো আমরা দেখতে চাই না। আরে বাবু, সবার আগে কথা হচ্ছে যে আর উই দ্য পিপল। বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 7-এ বলে দেওয়া আছে স্পষ্ট করে যে জনগণই হচ্ছে সকল ক্ষমতার মালিক, এবং সংবিধান যেখানে আমাকে মালিকত্ব দিয়েছে, আমার পারমিশনটা কোথায়, আমার অনুমতিটা কোথায়? তাহলে তো আমার অনুমতি, আমার পারমিশন না নিয়ে আগে যারা করেছে 15-16 বছর, আমি তো তাদেরকে ফ্যাসিস্ট বলেছি, কারণ সে আমার জনগণের পারমিশন নেয়নি। তাহলে আপনারা কেন আমার পারমিশন নিচ্ছেন না? আমি আসলে জনগণকে বরাবরই, প্রত্যেকটা শাসক যারাই ক্ষমতা এসেছে স্বল্প সময় বা দীর্ঘ সময়, তারাই জনগণের মতামতকে কেন যেন অগ্রাহ্য করেছে। লোক, আমরা আবার বলি, এই দেশের জনগণের দেখেন, এই যে একটা সিদ্ধান্ত না হলে, এই সিদ্ধান্তে বিএনপি বলছে তাদের পার্টিসিপেশন নাই, জামাতও বলছে তাদেরও এই সিদ্ধান্তের সাথে তাদের পার্টিসিপেশন নাই। যদি তাই হয়, আওয়ামী লীগ স্টিল, আমরা যদি ধরে নিলাম বিগত যদি ইলেকশন গুলোতে দেখেন, খারাপ ইলেকশন হলেও 20-25-30% জনগণের সমর্থন নিয়ে আওয়ামী লীগ বরাবর ভোট পেয়েছে। যখন নিরপেক্ষ ভোট হয়েছে তখন আমরা 30-35% তাদের ভোট দেখেছি। সমপরিমাণ ভোট বিএনপি রয়েছে, 9-10% জামাতের ভোট রয়েছে। তাহলে এই যে এই মেজর দলগুলো যে এই পার্টিসিপেট করলো না, তার এই সিদ্ধান্তটাই গণতান্ত্রিক হলো? আচ্ছা, দোলাম, আপনি জনগণের কাছে গেলেন না, কিন্তু মেজর দলগুলো যারা জনগণকে রিপ্রেজেন্ট করে, তাদের ঐক্যমতের ভিত্তিতে যদি একটা ভালো সিদ্ধান্ত নেওয়া হতো, তাহলে অন্তত পক্ষে বোঝা যেত যে না, জনগণের রিপ্রেজেন্টেটিভরা যারা মেজরিটি জনগণের ওপিনিয়নকে হোল্ড করে, তারা ওই পার্টিসিপেশনে ছিল। কিন্তু এটা করা হলো না। কেন করা হলো না? এইভাবে করে তাড়াহুড়া করা, এই করে মানে এমন সিদ্ধান্ত নেওয়া। আমার কথা হচ্ছে যে শাস্তি দেন আওয়ামী লীগকে। শাস্তি দিতে হলে সেই শাস্তির জায়গাটা জনগণের পার্টিসিপেশন ছাড়া, বড় বড় রাজনৈতিক দলের পার্টিসিপেশন ছাড়া
এটা কেন যেন একটা প্রশ্ন তৈরি করে আমাদের মনের ভিতরে, আমরা মুখ দিয়ে বলতে না বললেও মন থেকে যেন একটা প্রশ্ন তৈরি হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা মানে যে আমরা মানে ঐক্যমতের সরকার, এই যে অন্তর্বর্তীকালীন সরকার, আমরা বরাবরই বলে আসছি যে এখানে এমন একটা সরকার তৈরি করা হোক বা একটা উপদেষ্টা পরিষদও করতে পারতো যেখানে সব দলের প্রতিনিধিত্ব থাকতো এবং ডিসিশন গুলো সেইভাবে করে অন্যান্য দলের প্রতিনিধিদের সাথে আলোচনা করে একটা সরকার অন্তর্বর্তীকালীন মানে সরকারের পাশাপাশি একটা উপদেষ্টা পরিষদ কিংবা একটা কি বলি আমরা একটা অন্য একটা নাম আছে, এরকম একটা সরকার অন্য দলকে নিয়ে এটা ডিসিশন গুলো নেওয়া যেত। এইভাবে যদি হতো তাহলে হতো কি কম প্রশ্ন তৈরি হতো, আর কম প্রশ্ন তৈরি হলে হয় কি সামনে এগোনো খুব সহজ হয়। আর যখন বড় বড় প্রশ্ন তৈরি হয়, বেশি প্রশ্ন, এই যে আমাদের মাহমুদুল্লাহ সাহেব বলে নিনাদের মতো অনেক মানুষ যারা মুক্তিযুদ্ধ করেছেন, আমাদের মুক্তিযোদ্ধারা আছেন, তারা তো এই দলটাকে ধারণ করতেন। অন্যায় করেছে, অন্যায় তো অনেক হয়েছে, 75 অন্যায় হয়েছে, এখনো অন্যায় হচ্ছে, আমরা অন্যায় সমালোচনা করি, অন্যায়ের বিচারও আমরা চাই। আমরা চাই যে যারা 15-16 বছর ধরে সুষ্ঠু গণতন্ত্রের চর্চা করেনি, হত্যা করেছে, খুন করেছে, গুম করেছে, তাদের প্রত্যেকটার বিচার হোক, বিচার জনগণ দেখতে চায়। কিন্তু আপনি একদিকে জনগণের মতামতকে উপেক্ষা করবেন, একদিকে পার্টিসিপেশনকে উপেক্ষা করবেন, আর একদিকে এমন সিদ্ধান্ত যদি নেন তাহলে কেন যেন আমাদের ঘুরে ফিরে আমরা আবার হোপলেস হয়ে যাই। এবং যখন মানুষ হোপলেস হয়ে যায় তখন হয় কি একটা দীর্ঘ সময় হোপলেসনেস তখন কিন্তু একটা মানুষের মধ্যে ক্ষোভ বা ঘৃণা তৈরি করে, এবং সেই ক্ষোভ ঘৃণা থেকে তো আমরা এই জুলাই আগস্টের বিপ্লবটা তৈরি করলাম, দীর্ঘদিনের পুঞ্জীবিত ক্ষোভ বা ঘৃণা অল্প 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 করে বিভিন্ন সিদ্ধান্তের মাধ্যমে এটা আমাদের ভিতরে তৈরি হয়েছে বলে আমরা তো এটার বিরুদ্ধে গেলাম, তাই না? তা আমার মনে হয় যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে আরো বেশি প্রাগম্যাটিক হওয়া উচিত, আরো বেশি বিবেচনা প্রসূত হওয়া উচিত, আরো বেশি প্যাথেটিক হওয়া উচিত, এবং ডিসিশন গুলো অনেক বেশি সেন্সিটিভলি নেওয়া উচিত এবং ব্রড বেস নেওয়া উচিত। এত মাইনর বেস ডিসিশন নেওয়াটা সঠিক হচ্ছে না বলে আমি মনে করি ব্যক্তিগতভাবে। এটাই ছিল আমার বলা। জি, আমাদের আলোচনা আরো চলতে পারতো, তবে আজকের মতো সময় শেষ হয়ে গেছে। সৈয়দ মাহমুদুল্লাহ, অ্যাডভোকেট আব্দুর রশিদ, দুজনকে ধন্যবাদ, আপনারা আমাদেরকে সময় দিয়েছেন। ধন্যবাদ জানাবো দর্শকদেরকেও। আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে এই ছিল আজকের মতো। টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সঙ্গেই থাকুন সবসময়। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।